তোমাদের সবাইকে আমার লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ওয়েলকাম। এখন বর্তমানে কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের রিক্রুটমেন্ট চলছে। আর 7 তারিখ থেকে মানে আজকে থেকেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে। পাশাপাশি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের পরীক্ষা তো রয়েছে, আর ফুডের পরীক্ষা তো সামনে 16-17 তারিখ অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে। ফুডের অ্যাডমিট কার্ড অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন এবং যথারীতি সময়ের পূর্বে কিন্তু এক্সামিনেশন সেন্টারে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। আজকের আমার ক্লাসটা হচ্ছে পুরোপুরি জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের ওপর। আমি মূলত টার্গেট করেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, WBCS, মিসলেনিয়াস এক্সামিনেশন, এই ধরনের পরীক্ষাগুলোকে। তো বিষয়টা হচ্ছে আমার চ্যানেলে প্রতিনিয়ত জিএস, জিকে, তারপরে ম্যাথ, রিজনিং, ইংলিশ, এসবের কারেন্ট অ্যাফেয়ার্স, এসবের উপর ভিডিও আসতে থাকবে, যেগুলো পুরোপুরি আমি ফোকাস করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং মেন হচ্ছে কলকাতা পুলিশ। মানে ওয়েস্ট বেঙ্গল আর কলকাতা পুলিশকে আমার মেন ফোকাসে রেখেছি। তারপরে এই কোশ্চেনগুলো তোমাদের BCS মিসলেনিয়াস এক্সামিনেশনেও কিন্তু তোমরা দেখতে পাবে, কমন পাবে। তাহলে আজকে শুরু করছি প্রথম আমার এই ভিডিও জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের উপর, ঠিক আছে? আর বাকি যে সমস্ত জিএস এবং জিকের ভিডিও আমি করে রেখেছি ফুড রিলেটেড, সেগুলো তুমি আমার প্লেলিস্টে গেলে দেখতে পাবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশের জন্য এটা ফার্স্ট ভিডিও জিএস জিকের। তাহলে প্রথম থেকে শুরু করছি এবং দেখো 1 নম্বরে প্রশ্ন বলছে, কৃষিজ পণ্যের প্রক্রিয়াকরণ ও সঠিক মূল্য নির্ধারণ ক্রয় বিক্রয়ের উদ্যোগের ব্যাপারে প্রধান কেন্দ্রীয় সংস্থা কোনটি? অনেকেই কিন্তু দেখো এখানে অপশন আছে ন্যাফেড, নাবার্ড, ট্রিফেড আর হচ্ছে FCI। অনেকেই কিন্তু FCI করে আসবে। FCI এর ফুল ফর্ম হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, কিন্তু এখানে FCI হবে না। FCI কিন্তু চাষিদের কাছ থেকে একটা মূল্য দিয়ে কেনে, যেটাকে বলা হয় PP, মানে প্রকিউরমেন্ট প্রাইস। তো FCI কিন্তু এখানে হবে না। কোশ্চেনটা তোমাকে ভালো করে দেখতে হবে। বলেছে কৃষিজ পণ্যের প্রক্রিয়াকরণ, সঠিক মূল্য নির্ধারণ, ক্রয় বিক্রয়ের উদ্যোগের ব্যাপারে প্রধান কেন্দ্রীয় সংস্থা, প্রধান মেন। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হবে ন্যাফেড। ন্যাফেড, নাবার্ড, ট্রিফেড, FCI, এদের যদি ফুল ফর্ম তোমাদের জানা থাকে তবে তোমাদের কিন্তু এগুলো অ্যান্সার করতে খুব সুবিধা হবে এবং ফুল ফর্মগুলো জেনে রাখা আমার মনে হয় উচিত, যেহেতু এখন কম্পিটিশনের লেভেলটা পুরোটাই একটু হাই লেভেলের হয়ে গেছে। দেখো ন্যাফেডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং, এটা কে, ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এটা হচ্ছে ন্যাফেডের ফুল ফর্ম। দেখো এখানে মার্কেটিং কথাটা রয়েছে, মানে কৃষিজ পণ্য বা আমাদের যে এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে কি করা বলতো, প্রক্রিয়া করা, এগুলোর প্রক্রিয়াকরণ করা, এর সঠিক মূল্য নির্ধারণ করা, আন্তর্জাতিক বা আন্তঃস্টেটে, হ্যাঁ আন্তঃরাষ্ট্রীয়তে, মানে আন্তঃরাষ্ট্রীয় বলতে কি আমাদের ইন্টার স্টেট যেগুলো আছে এগুলোতে তোমার এই কৃষিজ পণ্যের ক্রয় বিক্রয়ের ব্যাপারে পদক্ষেপ নেওয়া, ঠিক আছে? তারপরে বিভিন্ন কৃষিজ যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম এগুলো বিতরণ করা, যেমন কোল্ড স্টোরেজ, এই টাইপের জিনিসগুলোকে নির্মাণ করা, এগুলোর কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপেক্স ইনস্টিটিউশন বলা যেতে পারে, মানে বলা যেতে পারে না, এটা অ্যাপেক্স ইনস্টিটিউশন। অ্যাপেক্স ইনস্টিটিউশন মানে হচ্ছে সর্বোচ্চ সংস্থা, ন্যাফেড, ক্লিয়ার, যেটা আসছে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অফ ইন্ডিয়া, ঠিক আছে? ভারতবর্ষের যে কৃষি মন্ত্রক আছে তার সর্বোচ্চ সংস্থা কিন্তু ন্যাফেড। মোদ্দা কথায় আর একটা জিনিস মাথায় রাখলে হবে যে কৃষিজাত পণ্য যেগুলো রয়েছে সেগুলোকে কি করা, সাপোর্ট করা, মার্কেটিং করা, মানে কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যায় সেই ব্যাপারে কিন্তু পদক্ষেপ নেয় ন্যাফেড। এই ন্যাফেড কিন্তু 1958 এস্টাবলিশড হয়েছিল, মাথায় রাখবেন, ঠিক আছে?
আর নাবার্ড থেকেও একটা কোশ্চেন আসে। 1982 এটার ফরমেশন হয়েছিল। নাবার্ডের ফুল ফর্মও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। ন্যাশনাল কি এটা? নাবার্ড এটা হচ্ছে ব্যাংক, ঠিক আছে? কৃষিক্ষেত্রে লোন দেয়, সর্বোচ্চ যে কৃষিক্ষেত্রে লোন দেওয়ার সংস্থা সেটা হচ্ছে নাবার্ড। এটাও কিন্তু পরীক্ষায় আসবে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? এই নাবার্ড আর 1982 সালে হয়েছিল, ঠিক আছে? কৃষিক্ষেত্রে লোন দেয়। আচ্ছা, এবার হচ্ছে এফসিআই হয়েছিল 1964 অ্যাক্ট দ্বারা, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। কিন্তু এটা এস্টাবলিশড হয়েছিল এই অ্যাক্টের বলে 1965-এ। এর ফুল ফর্ম হচ্ছে, এক সেকেন্ড বাবা, একটু দ্বারা আমি একটু ঠিক করে নিই এটাকে, লেখাটা একটু ডিস্টার্ব করছে। ওকে, চলো। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে? অ্যাকচুয়ালি ভারত সরকার কৃষিজ পণ্যের একটা ন্যূনতম মূল্য ফিক্সড করে, যেটাকে বলা হয় মিনিমাম সাপোর্ট প্রাইস বা এমএসপি। আর এফসিআই কি করে, সেই কৃষিজ পণ্যগুলো পিপি বা প্রকিউরমেন্ট প্রাইসে সেগুলোকে কিনে ফেলে। কিনে ফেলার পর এফসিআই এর কাজ হচ্ছে সেগুলোকে স্টক করা, যেটাকে বলা হয় বাফার স্টক। যদি বলা হয় ভারত সরকারের বাফার স্টক হিসাবে, মানে কৃষিজ পণ্যকে গুদামজাত করা, গুদামে রাখা, এই বাফার স্টক হিসাবে কে কাজ করে, সে হচ্ছে এফসিআই। বাফার স্টক রাখার কারণ হচ্ছে আপৎকালীন যদি ভারতবর্ষে খাদ্য সংকট দেখা যায়, তাহলে এই বাফার স্টক থেকে কিন্তু সেই এগ্রিকালচারাল প্রোডাক্ট রিলিজ হয়। তাছাড়া এই যে বাফার স্টকে মালগুলো থাকে, তুমি যে রেশন পাও, সেই রেশনের মালগুলো আসে কোথা থেকে? সেইটা কিন্তু এফসিআই থেকেই আসে। কিসের মাধ্যমে? পিডিএস সিস্টেম, মানে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে তোমার কাছে কিন্তু আসে। এই গেল এই বিষয়টা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, মাথায় রাখবে। অ্যাপেক্স যদি বলে বা সর্বোচ্চ সংস্থা, অবশ্যই ন্যাফেড অ্যান্সার হবে। ক্লিয়ার? 2 নম্বর প্রশ্নে বলেছে রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, টেনিস, হকি না ফুটবল? অ্যান্সার আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে হকি। এই হকির সঙ্গে কিন্তু আর একটা কিন্তু খুব নাম ইম্পর্টেন্ট কাপের, সেটা হচ্ছে আগা খান কাপ বা আগা খান ট্রফি। পরীক্ষায় জিজ্ঞেস করবে আগা খান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে হকি। ব্যাডমিন্টনের সঙ্গে যেটা হচ্ছে থমাস কাপ, থমাস লিখে দিই এখানে ইংরেজিতে, থমাস কাপ। পরীক্ষায় জিজ্ঞেস করবে লন টেনিস, ঠিক আছে? এটা টেনিস, কিন্তু লন টেনিসের ক্ষেত্রে লন টেনিসের ক্ষেত্রে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ট্রফি, এগুলো কিন্তু আসবে পরীক্ষা। যে বলবে ফ্রেঞ্চ ওপেন কোন খেলার সঙ্গে যুক্ত, অস্ট্রেলিয়ান ওপেন কোন খেলার সঙ্গে যুক্ত, বা উইম্বলডন, এগুলো হচ্ছে লন টেনিস। আর ফুটবলের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, তোমরা তো জানো ফিফা, ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফুটবল। তারপরে হচ্ছে ডুরান্ড কাপ, সন্তোষ ট্রফি, এগুলো কিন্তু ফুটবলের সঙ্গে জড়িত। কিন্তু আরেকটা আমি মেন ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি, ডক্টর বিসি রয় ট্রফি, এইটা কিন্তু আন্ডার 19 ফুটবল প্লেয়ারদের জন্য কিন্তু এই ট্রফিটা খেলা হয়, ডক্টর বিসি রয় ট্রফি। পরীক্ষা দিতে পারে, কারণ অ্যাকচুয়ালি ডক্টর বিধানচন্দ্র রায় কে ছিলেন তোমরা কিন্তু ভালো করেই জানো, ঠিক আছে? তো সের সঙ্গে মানে ওনার সঙ্গে এই ফুটবলের বিষয়টা কিন্তু পুরোটাই একটু দেখা গেলে বিপরীত মেরুতে অবস্থান করে। কিন্তু আন্ডার 19 ফুটবলে কিন্তু এই ডক্টর বিসি রয় ট্রফি দেওয়া হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, তোমরা মনে রাখবে। তাছাড়া ডুরান্ড কাপ, সন্তোষ ট্রফি, এগুলো খুব ইম্পর্টেন্ট। আইএফএ শিল্ড। জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও করলা, তিস্তা ও জলঢাকা। অনেকেই তিস্তা ও জলঢাকা করে আসে, কোনোদিনই এটা সম্ভব নয়। আর এবার এটাকে আবার, আচ্ছা জলঢাকা ও তোরসা হবে না, তিস্তার, এটা হচ্ছে তিস্তা ও করলা, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে, এগুলো মুখস্থ করে নেবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। ভারতের সংবিধান অনুসারে ভারত হলো কি? রাজ্যসমূহের ইউনিয়ন, আধা যুক্তরাষ্ট্রীয়, ফেডারেশন না আংশিক যুক্তরাষ্ট্রীয়? দেখো, ভারতের সংবিধানের যে আর্টিকেল 1 রয়েছে,
আর্টিকেল 1-এ কি দেওয়া রয়েছে? আর্টিকেল 1-এ যেটা দেওয়া রয়েছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, এক সেকেন্ড, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত shall be a union of states. ভারতের সংবিধান অনুসারে আর্টিকেল 1-এই দেওয়া রয়েছে ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেট, মানে রাজ্য সমূহের ইউনিয়ন। ঠিক আছে, মানে কোনো রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বেরিয়ে যেতে পারে না, এরা একটা ইউনিয়ন। ফেডারেশন হলে কিন্তু বেরিয়ে যেতে পারে, এক দেশের মধ্যে যদি অনেকগুলো দেশ থাকে এবং সেটা যদি ফেডারেশন থাকে তাহলে সেখান থেকে বেরাতে পারে, কিন্তু ইউনিয়ন অফ স্টেটসের ক্ষেত্রে কোনো রাজ্য কিন্তু চাইলেও ভারত ছেড়ে বেরাতে পারবে না। তাহলে অপশন এ হচ্ছে 4-এর এ হচ্ছে অপশন সঠিক উত্তর। এটা ফেডারেশন হবে না, সরি। আচ্ছা, আর্টিকেল 1-এ কি রয়েছে এটাও কিন্তু জিজ্ঞেস করে, কারণ প্রথম আর্টিকেল শুরু এইখান থেকে, যেখানে ভারতের অঙ্গরাজ্যের নামগুলো রয়েছে, ইউনিয়ন অফ স্টেটসের কথা বলা রয়েছে। ডক্টর সিভি রামান আলোর কোন ঘটনার জন্য পদার্থবিজ্ঞানে 1930 সালে নোবেল প্রাইজ পান? তাহলে দেখো, প্রথম একটা জিনিস পেয়ে গেলে কমন, সিভি রমন কোন বিষয়ে নোবেল পেয়েছিলেন? পদার্থবিজ্ঞানে। কত সালে পেয়েছিলেন? 1930 সালে। আর একটা জিনিস মনে রাখি, সিভি রমন হচ্ছে প্রথম বিজ্ঞানী ভারতীয় যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। আর রবীন্দ্রনাথ পেয়েছিলেন প্রথম 1913-তে। এটা বিচ্ছুরণ, বিক্ষেপণ, প্রতিসরণ, ব্যতিচার। অনেকে বিচ্ছুরণ করে আসবে, কিন্তু না, তিনি রমন এফেক্ট, তার যে এফেক্ট সেটা রমন এফেক্ট নামে পরিচিত, এবং তার এবং তিনি এই স্ক্যাটারিং এর জন্য পেয়েছিলেন, স্ক্যাটারিং বা বিক্ষেপণের জন্য পেয়েছিলেন। স্ক্যাটারিংটা মনে রাখবে, ঠিক আছে? সিভি রমন এর জন্য কিন্তু নোবেল পেয়েছিলেন। 6 নম্বরে বলেছে র্যামসে ম্যাকডোনাল্ড কোন বছর সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন? র্যামসে ম্যাকডোনাল্ড ছিলেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার, তৎকালীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন, এবং 16 আগস্ট এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন তিনি 16 আগস্ট 1932, মানে দ্বিতীয় গোলটেবিল বৈঠকের পরে। তো এখানে একটা জিনিস আমি বলে রাখি, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কিন্তু সাম্প্রদায়িক রোয়েদাদ নামে পরিচিত, বা কমিউনাল অ্যাওয়ার্ড এটাও বলতে পারো, কিংবা এখানে হচ্ছে সাম্প্রদায়িক, এই অ্যাকচুয়ালি কমিউনাল অ্যাওয়ার্ডটা নয়, কমিউনাল অ্যাওয়ার্ডের মধ্যে যেটা পড়ছে এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, যেটা হচ্ছে সেপারেট ইলেক্টোরেট। সেপারেট ইলেক্টোরেট একদম সোজা ভাষায় বুঝিয়ে দিচ্ছি, সেপারেট ইলেক্টোরেট বা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি। র্যামসে ম্যাকডোনাল্ড কিন্তু মানে এরা ঘোষণা করেছিলেন 1932 সালে, যেখানে যে যে জাতি মেজরিটি রয়েছে সে জাতির প্রতিনিধি কিন্তু ভোটে বা ইলেকশনে দাঁড়াবে। যেমন ধরো কোনো জায়গায় যদি শিখ কমিউনিটির লোক বেশি থাকবে, তাহলে শিখ কমিউনিটি থেকে কেউ একজন দাঁড়াবে ভোটে, কিন্তু আদার্স কমিউনিটি থেকে সেই জায়গায় কেউ ভোটে দাঁড়াবে না। ধরো কোনো জায়গায় মুসলিম কমিউনিটি বেশি আছে, সেই মুসলিম কমিউনিটি থেকে একজন মুসলিম কিন্তু সে ভোটে দাঁড়াবে, কিন্তু আদার্স অন্য কোনো যে তোমার আছে জাতি আছে, সে কিন্তু সেইখানে সেই জায়গাতে ভোটে দাঁড়াতে পারবেন না। তো এই ছিল। তারপরে যে পিছিয়ে পড়ে যাতে ডক্টর বি.আর. আম্বেদকরের যে ডিপ্রেস ক্লাস ছিল, তাদের মধ্যে থেকেও সেপারেট একজন, যেখানে ওদের প্রতিনিধিত্ব বেশি থাকবে বা জনসংখ্যা ওদের বেশি আছে, তারা কিন্তু সেখানে কিন্তু নিজেরাই দাঁড়াবে। ধরো এখানে কয়েকজন, ধরো ডিপ্রেস ক্লাসের লোক রয়েছে। ডিপ্রেস ক্লাস বলতে পিছিয়ে পড়া জাতি। এখানে 3 জন হিন্দু রয়েছে, এখানে 2 জন মুসলিম রয়েছে, আর একজন এখানে শিখ রয়েছে। তারা কিন্তু একটা এলাকাতেই বাস করে, কিন্তু এখান থেকে যেহেতু ডিপ্রেস ক্লাস বা পিছিয়ে পড়া জাতির সংখ্যা বেশি, ওই জন্য এখান থেকে কিন্তু একজন যে প্রতিনিধিত্ব করবে সে কিন্তু ডিপ্রেস ক্লাসের প্রতিনিধিত্ব করবে। এখানে কিন্তু হিন্দু, মুসলিম বা শিখ কেউ কিন্তু প্রতিনিধিত্ব করতে পারবে না, ভোটে দাঁড়াতে পারবে না। তো এই প্রক্রিয়াটাকে বলা হয় সেপারেট ইলেক্টোরেট বা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। এটা কিন্তু ঘোষণা করেছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড, যার তীব্র বিরোধিতা করেছিলেন আমাদের মহাত্মা গান্ধী। ঠিক আছে, 1932 সালে। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 6-এর সি, 1932। অ্যাকচুয়ালি দেখো
এর এর হিস্ট্রি কিন্তু অনেক আছে, কিন্তু এই ভিডিওতে যদি ওই হিস্ট্রি বলতে যাই তাহলে কিন্তু আবার ওই সেই মুসলিম লীগকে 1906 সাল থেকে টেনে আনতে হবে। তাহলে ওইখানে আমি এগুলো কিন্তু সেভাবে এখানে আলোচনা করছি না, কারণ এগুলো যেগুলো হট টপিক এগুলো খুব ফেমাস কোশ্চেন, ওগুলো কিন্তু এখানে আলোচনা করছি। 7 নম্বর, নিচের কোন খাদ্যশস্যে ক্যালসিয়াম সর্বাধিক পরিমাণে থাকে? বাজরা, ভুট্টা, জোয়ার না গম? এখানে সঠিক উত্তর হচ্ছে জোয়ার। ভারতের কোন মহিলা প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন? গ্র্যামি, এটার অ্যান্সার হচ্ছে 8-এর ডি, তানভি শাহ। 9 নম্বর, ভাষাগত চাহিদা বিবেচনার জন্য 1953 সালে গঠিত রাজ্য পুনর্গঠন কমিশনের প্রধান কে ছিলেন? দেখো, ভাষাগত চাহিদা বিবেচনা 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করেছিলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু, এবং তার প্রধান ছিলেন সৈয়দ ফজল আলী। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি এই যে তোমার এই রাজ্য পুনর্গঠন কমিশনের এই আইন বলে, অ্যাকচুয়ালি সেই সময় যে স্বাধীনতার সময় 552টা দেশীয় রাজ্য ছিল, ঠিক আছে? তো তারপরে ওই 1953-তে রাজ্য পুনর্গঠন কমিশনের প্রস্তাবে বা ঘোষণাতে অ্যাকচুয়ালি সেই সময় কিন্তু ক, খ, গ, ঘ এই ধরনের কিন্তু এইভাবে কিন্তু রাজ্যগুলো বিভক্ত ছিল। ক বিভাগে ছিল 10টা, 9 বিভাগে 6টা, এইভাবে 6টা, 5টা, এইভাবে কিন্তু রাজ্যগুলো বিভক্ত ছিল। তো এই সিস্টেমটার পরিবর্তে এই কমিশন ঘোষণা করেন সারা ভারতবর্ষের মধ্যে যে 14টি রাজ্য, ক্লিয়ার, আর 6টি কেন্দ্রশাসিত অঞ্চলের কথা। 6টি কেন্দ্রশাসিত অঞ্চলের কথা কিন্তু ঘোষণা করে 1953-তে রাজ্য পুনর্গঠন কমিশনে। এরপর আসছি পশ্চিমবঙ্গে অবস্থিত 10 নম্বর প্রশ্ন, কোন নদীটি বৃষ্টির জল দ্বারা পুষ্ট নয়? পুষ্ট নয় বলেছে, হ্যাঁ। দামোদর, কংসাবতী, ময়ূরাক্ষী, তিস্তা। দেখো, একমাত্র তিস্তা এখানে কিন্তু উত্তরবঙ্গের নদী। বৃষ্টির জল দ্বারা পুষ্ট নয় মানে কি? তিস্তা উত্তরবঙ্গের নদী হলে তাহলে হচ্ছে কি বরফ গলা জলে পুষ্ট, এটা আমরা বলতে পারি। অপশন ডি হচ্ছে অ্যান্সার, এটা দেখে বোঝা যাচ্ছে। আর দামোদর, কংসাবতী, ময়ূরাক্ষী এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে মালভূমি অঞ্চলের কিন্তু এগুলো নদী, ঠিক আছে? দামোদর যদি দেখো, দামোদর থেকে খুব ইম্পর্টেন্ট যেটা আসবে, এটাকে বলা হয় সরো অফ বেঙ্গল, মানে বাংলার দুঃখ। বাংলার দুঃখ বলা হয়। আমি যেগুলো বলছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটাও কিন্তু গুরুত্বহীন প্রশ্ন বা গুরুত্বহীন কোনো ইনফরমেশন দিচ্ছি না, এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর, ঠিক আছে? এবং এটা মানে এই দামোদর নদীর উৎপত্তি কিন্তু কোথা থেকে জানা আছে? ছোটনাগপুর মালভূমি থেকে। ছোটনাগপুর মালভূমি, ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি। এই ছোটনাগপুর মালভূমিটাও তোমরা কিন্তু ভালো করে দেখে যেও, এর থেকে অ্যাডিশনাল ইনফরমেশন তুলে যাবে। ছোটনাগপুর মালভূমি থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু কোশ্চেন হয়, ঠিক আছে? ময়ূরাক্ষীর অ্যাকচুয়ালি হচ্ছে মালভূমি অঞ্চলের নদী, এটাও মালভূমি অঞ্চলের নদী, এবং এর উৎপত্তি হয়েছে ময়ূরাক্ষীর ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড় থেকে। ঠিক আছে, এবং ফার্স্ট এন্ট্রি হয়েছে বীরভূম জেলায়। ঠিক আছে, ময়ূরাক্ষী নদীর ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড়ে উৎপত্তি লাভ করে ফার্স্ট এন্ট্রি নিয়েছে কিন্তু বীরভূম জেলার মধ্য দিয়ে। ঠিক আছে, আর এই তোমার দামোদর নদী থেকে একটা জিনিস আমি বলি, পশ্চিমবঙ্গের যদি বলা যায় যে বর্ধমান আর হুগলি, হ্যাঁ, বর্ধমান আর হুগলির অধিকাংশ অঞ্চলেই কিন্তু এই দামোদর যে তোমার এই মানে দামোদর যে নদী সেটা অধিকাংশই বিস্তৃত বর্ধমান আর হুগলিতে। ঠিক আছে, ছোটনাগপুর মালভূমি থেকে নির্গত হয়েছে। কংসাবতী সম্বন্ধে বলছি না, মালভূমি অঞ্চলের ত্রিপুর পাহাড়। ঠিক আছে, এটা হচ্ছে মোট কথা ইম্পর্টেন্ট জায়গা। আর তিস্তা সম্বন্ধে বলছি না। নিম্নের কোন বিদ্রোহের নেতা ছিলেন সিধু ও কানু? সবাই পারবে এটা, সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু কানু। কিন্তু কত সালে সাঁওতাল বিদ্রোহটা হয়েছিল? 1855 থেকে 1856, মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। আর পাইক বিদ্রোহ কোথায় হয়েছিল? বিদ্যাধর মহাপাত্রর নেতৃত্বে উড়িষ্যা।
এটাও ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের কোন জেলায় মালভূমির পরিমাণ সর্বাধিক? বলো। মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান না কালিম্পং? দেখো আমি কি কয়েকটা পাহাড়ের নাম বলছি, সরি পাহাড় নয়, হ্যাঁ পাহাড়ই, ধরো অযোধ্যা, তারপরে হচ্ছে জয়চণ্ডী, এগুলো কোথায় আছে বলো। দেখো মেদিনীপুর, বর্ধমান, কালিম্পংয়ে সেই ধরনের সে পরিমাণে কিন্তু মালভূমি থাকে না, দেখতে পাওয়া যায় না, ঠিক আছে, নেই। অপশনের অ্যান্সার হচ্ছে পুরুলিয়া, এটাই হবে অ্যান্সার। তাহলে পুরুলিয়ার হচ্ছে সমগ্র যে পুরুলিয়া সেটা কিন্তু মালভূমির অন্তর্গত, সমগ্র পুরুলিয়া। আর এই মালভূমি অঞ্চলে অযোধ্যা পাহাড় রয়েছে, জয়চণ্ডী পাহাড় রয়েছে। অযোধ্যা পাহাড়ের যে সর্বোচ্চ শৃঙ্গ তার নাম হচ্ছে গোরগাবুরু। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কিন্তু গোরগাবুরু। এই গোরগাবুরু আবার পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। হ্যাঁ, মালভূমি অঞ্চলের লিখে দিচ্ছি, বলে যাবে না। মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরগাবুরু, অযোধ্যা পাহাড়ের, ঠিক আছে, সর্বোচ্চ শৃঙ্গ যেটা, এটা মাথায় রাখবে। তারপরে হচ্ছে আর কি ইনফরমেশন দেওয়া যায়, থাক। 13 নম্বর, অন্তর্বাহিনী নদীর উদাহরণ। অন্তর্বাহিনী নদী মানে যে নদীর উৎপত্তি কোনো সর্বোচ্চ স্থান থেকে শুরু হয়েছে কিন্তু কোনো মানে সেই দেশ বা রাজ্যের বাইরে গিয়ে কোনো সাগর বা মহাসাগরে মানে পতিত হয়নি, সেইখানেই সীমাবদ্ধ থেকে গেছে, সেটা হচ্ছে অন্তর্বাহিনী, মানে মাঝখান দিয়ে বা ওই অন্তরের মধ্যেই থেকে গেছে প্রবাহটা, সেটা হচ্ছে অন্তর্বাহিনী নদী। সবরমতী, নর্মদা, লুনি না তাপ্তি? তাহলে অ্যান্সার হচ্ছে এখানে লুনি। তাহলে লুনি নদীর উৎপত্তি স্থলটা কোথায়? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। উৎপত্তি হচ্ছে রাজস্থানের, ঠিক আছে, আন্না সাগর হ্রদ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট লুনি। দেখো তোমাদের বাড়িতে একটা কাজ দিয়ে দিব, নর্মদা থেকে একটা কোশ্চেন দেখতে পাবে, WP না তো কলকাতা পুলিশে, নর্মদা থেকে ইনফরমেশন তোমরা কিন্তু গ্যাদার করো, আমি তো অবশ্যই প্র্যাকটিস সেটা করাবো। 14 নম্বর, উচ্চতা জনিত ভয়কে কি বলা হয়? মানে ধরো কোনো বিল্ডিং এর উপরে কেউ চেপে আছে, নিচে দেখছে, তাদের ভয় লাগছে, এই ধরনের ভয়, মানে উঁচুতে চাপলেই ভয়, সিঁড়িতে চাপলে ভয়, নাগরদোলাতে চাপলে ভয়, সেটাকে বলা হয় অ্যাক্রোফোবিয়া। অপশন ডি অ্যান্সার। 15 নম্বর, উদ্ভিজ্জ তেলের হাইড্রোজেনেশন বিক্রিয়ায় কোন অনুঘটকের উপস্থিতি হয়? হাইড্রোজেনেশন যে ব্যাপারটা আছে সেটা কি আগে বলো। হাইড্রোজেনেশন ব্যাপারটা হচ্ছে ইট ইজ আ প্রসেস যার মধ্যে মানে অ্যাকচুয়ালি আমি বলি যে লিকুইড ভেজিটেবলস অয়েল, মানে তরল ভেজিটেবল অয়েলে যদি হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়, মানে গোদা বাংলা ভাষায় আমি বুঝিয়ে দিচ্ছি, হাইড্রোজেন গ্যাস যদি চালনা করা হয় সেখানে আমরা পাবো যেটা হচ্ছে সলিড ভেজিটেবল অ্যাকচুয়ালি অয়েল পাবো। সলিড ভেজিটেবলস সলিড অয়েল না থেকে ঘি করে দাও, অয়েলই করো, সলিড ভেজিটেবলস অয়েল পাবো। সেই সলিড ভেজিটেবল অয়েলটাকে বলা হয় বনস্পতি ঘি, ঠিক আছে, অয়েল করে না, এটা ঘি করো, ঠিক আছে। সলিড ভেজিটেবল মানে হচ্ছে এক সেকেন্ড, যে লিকুইড ভেজিটেবল অয়েলে যদি আমি হাইড্রোজেন গ্যাস চালনা করি সেক্ষেত্রে আমরা কি পাবো? সলিড ভেজিটেবলস ঘি বা ঘি করে দাও এটাকে, বা বনস্পতি ঘি পাবো। আর এখানে যে অনুঘটক কাজ করে সেটা হচ্ছে নিকেল, ঠিক আছে। এই নিকেল কি করে? এই প্রক্রিয়ার মাত্রাটাকে বাড়িয়ে দেয়, ব্যাস। তাহলে হাইড্রোজেনেশন বিক্রিয়ায় কোন অনুঘটকের উপস্থিতি দিতে হয়? তাহলে অ্যান্সার হচ্ছে নিকেল। আর হাইড্রোজেনেশন বিক্রিয়াটা হচ্ছে এই যে পুরো প্রসেস, মানে যে লিকুইড ভেজিটেবল অয়েলে যে হাইড্রোজেন গ্যাস চালনা করা হয় সেটাকে হাইড্রোজেনেশন বলা হয়। ভারত ও পাকিস্তানের 16 নম্বর, দুই দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান
ভারত আর পাকিস্তান দুই দেশের কথা বলা হয়েছে। কে পেয়েছে? আব্দুল কালাম, জামশেদজি টাটা, মোরারজিরাজ দেশাই না আলী জিন্নাহ? বলো অ্যান্সার কি হবে? প্রাক্তন প্রধানমন্ত্রী কিন্তু ইনি, মোরারজি দেশাই ইনি পেয়েছিলেন। 17 নম্বর, প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়েছিল? ফার্স্ট অর্থ কমিশন। চলো ঠিক আছে, অর্থ কমিশন কততম ধারায় আছে? 280 নম্বর ধারায়। ভারতের সংবিধানের 280 নং ধারায় কিন্তু অর্থ কমিশনের উল্লেখ রয়েছে এবং এই অর্থ কমিশনের এস্টাবলিশড হয়েছিল ফার্স্ট 1951-এ, যার সভাপতি ছিলেন কে.সি. নিয়োগী। অর্থ কমিশনের ব্যাপারটা পুরোটাই যখন পলিটিক্যাল ক্লাস করাবো তখন তোমাদেরকে জানাবো। এটা ছিল কে.সি. নিয়োগী ছিল ফার্স্ট অর্থ কমিশনের সভাপতি, কিন্তু এখন বর্তমান যে সভাপতি রয়েছেন 16তম তোমার যে ফাইন্যান্সিয়াল কমিশন বা এফসি, তিনি কে রয়েছেন? প্রেসিডেন্ট। এক সেকেন্ড, 16তম, বর্তমানে এখন 16তম ফাইন্যান্স কমিশন চলছে, তার হচ্ছে অরবিন্দ পানাগড়িয়া। মাথায় রাখবেন, অরবিন্দ পানাগড়িয়া এ হচ্ছে সভাপতি। ঠিক আছে, তাহলে অর্থ কমিশন আমি বলে দিলাম। এরপর হচ্ছে মল এক প্রকার কি? রেচন পদার্থ হবে না, ক্ষরণ পদার্থ হবে না, এটা একটা বজ্র পদার্থ, পচন পদার্থ হবে না, মল হচ্ছে বজ্র পদার্থ। প্রাণী কোষে নিচের কোনটি অনুপস্থিত থাকে? দেখো প্রথম কথা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন ডি হচ্ছে আনসার, উভয় এ ও বি। কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর কিসে থাকে? উদ্ভিদ কোষে। কোষ প্রাচীর মানে কি? প্রাচীর কথাটা আছে, তোমার বাড়ির দেওয়ালের প্রাচীর কি করে? তোমার বাড়ির ভিতরটাকে প্রোটেকশন করে, প্রোটেক্ট করে। সেই রকম উদ্ভিদ কোষের কোষটাকে প্রোটেকশন করে, কোষের সবুজ অংশকে রক্ষা করে কে? এই কোষ প্রাচীর। আর এই যে কোষ প্রাচীর যে বাইরের লেয়ার, সেটা কি দিয়ে তৈরি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেলুলোজ, ঠিক আছে, পেকটিন, এগুলো দ্বারা কিন্তু তৈরি। প্লাস্টিড, প্লাস্টিড থেকে একটা কোশ্চেন আসবে, যেমন ধরো প্লাস্টিডের ক্রোমোপ্লাস্টিড। কি বললাম? ক্রোমোপ্লাস্টিড। এই ক্রোমোপ্লাস্টিডের মধ্যে যে 1 নম্বর আমি বলি ক্লোরোপ্লাস্ট রয়েছে। এই ক্লোরোপ্লাস্ট কি করে? যে উদ্ভিদের সালোক সংশ্লেষে সাহায্য করে, 1 নম্বর, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর 2 নম্বর হচ্ছে এলাইওপ্লাস্ট। এলাইওপ্লাস্ট, এই এলাইওপ্লাস্টের যেটা কাজ হচ্ছে উদ্ভিদ কোষে যে ফ্যাট সঞ্চয় করা, সেটা হচ্ছে এলিওপ্লাস্ট। আর তোমরা আমাকে বলবে যে উদ্ভিদ কোষে প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে কোন ক্রোমোপ্লাস্টিড? ঠিক আছে, আরেকটা যেটা হয় সেটা হচ্ছে, এটা হচ্ছে এ ক্রোমোপ্লাস্টিডের। এরপরে বললাম বি প্লাস্টিডের লিউকোপ্লাস্টিড। লিউকোপ্লাস্টিড এ কিন্তু বর্ণহীন। বর্ণহীন উদ্ভিদের মূলে লিউকোপ্লাস্টিড দেখতে পাই, ওই জন্য উদ্ভিদের মূল বর্ণহীন। 20 নম্বর, অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? অ্যান্টিবায়োটিক পেনিসিলিন ভারতের নয়, বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন। ঠিক আছে, 1928-এ এটা কিন্তু আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে, তার আবিষ্কারের এই বিষয়টা নিয়েও অনেক গল্প রয়েছে, তো সেটাতে আমি যাচ্ছি না। এবং এটা আবিষ্কার করেছিল পেনিসিলিয়াম নোটেটাম। পেনিসিলিয়াম নোটেটাম নামক কি থেকে? ছত্রাক। অপশন 20 বি। ঠিক আছে, ছত্রাক থেকে কিন্তু এটা আবিষ্কার করেছিলেন, যা ব্যাকটেরিয়া ধ্বংস করে। ক্লিয়ার? ব্যাকটেরিয়া ধ্বংস করে। সিপাহী বিদ্রোহের সময় বড়লাট কে ছিলেন? সবাই পারবে এটা, লর্ড ক্যানিং ছিলেন। ইম্পর্টেন্ট হচ্ছে লর্ড কর্নওয়ালিস। 1793-এ তিনি কিন্তু যেটা করেছিলেন সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। ক্লিয়ার?
লর্ড ডালহৌসিকে বলা হয় রেলপথের জনক। তিনি কুশাসনের অভিযোগে 1856 সালে অযোধ্যা দখল করেছিলেন। যেগুলো প্রশ্ন আসার মতো সেগুলোই কিন্তু আলোচনা করবো, ঠিক আছে। আবার এই 1856 সালে তিনি কিন্তু বিদ্যাসাগরের, ঠিক আছে, সহযোগিতায় কি করেছিল বলতো, বিধবা বিবাহ বিলের খসড়া পেশ করেন, ঠিক আছে। তাহলে আইন পাস কার আমলে হয়েছিল কমেন্ট করে দিও যে বিধবা বিবাহ আইন কার আমলে পাস হয়েছিল। লর্ড ডালহৌসি বলে দিলাম। আর খুব ইম্পর্টেন্ট, লর্ড ডালহৌসি থেকে 1848-এ তিনি করেছিলেন সত্য বিলোপ নীতি, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট, ভারতের দাক্ষিণাত্যে লাভা গঠিত সমভূমি। তাহলে আমাদের কোথায় লাভা গঠিত সমভূমি আছে? দক্ষিণ ভারতে। কোন মৃত্তিকা দেখতে পাওয়া যায়? পলল, কৃষ্ণ, তরাই, মরু। প্রথমত মরু হবে না, রাজস্থান। তরাই তো হচ্ছে না, স্যাঁতস্যাঁতে জায়গা। পলি মৃত্তিকা নর্থ ভারতে দেখতে পাওয়া যায়। তাহলে অপশন পড়তে গেলে কৃষ্ণ বা কালো মৃত্তিকা, কৃষ্ণ বা কালো মৃত্তিকা, বা একে কি বলা হয়? রেগুর। আর এই রেগুর মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা কোন চাষ ভালো হয়? কার্পাস, ঠিক আছে। বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি? 28টি। আমি বলছি না, এটা সবাই করে দেবে দেখা মাত্র, ঠিক আছে। অনেকেই প্রশ্ন করে না জেলার সংখ্যা কটি, মুখে বলছে পশ্চিমবঙ্গ জেলার সংখ্যা, কিন্তু মাথায় ঘুরবে ইন্ডিয়ার জেলা দিয়ে, মানে ইন্ডিয়ার জেলা নয়, ইন্ডিয়ার রাজ্যের কথা ঘুরবে, ভারতের রাজ্য দিয়ে 28টা করে দেবে, ঠিক আছে। আমি দেখেছি আমার ছাত্রছাত্রীদের, আমি এক্সামে দেখেছি যে বেশিরভাগ তাড়াহুড়োর ক্ষেত্রে তারা কিন্তু এই ভুলটা করে দিয়েছে। কিন্তু এটা এত সোজা কোশ্চেন, এটা হবে না 28, কোনো মতেই হবে না 22 হবে না। পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23টি। কোশ্চেন পড়ছে এক, অ্যান্সার করার সময় করছে এক, অতএব মাথা তোমাদেরকে ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, আর নতুন জেলা কোনটি পশ্চিমবঙ্গের? পশ্চিমবঙ্গের নতুন জেলা বলো। পশ্চিম বর্ধমান। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। 24 নম্বর, কৃষি আয় কে সংগ্রহ করে? কৃষি আয়কর কেন্দ্র সরকার, রাজ্য সরকার, স্থানীয় সরকার না উভয়? এওসি, রাজ্য সরকার। রাজ্য সরকার সংগ্রহ করে বলে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। C++ কি? যারা কম্পিউটার জানো তারা জানো C++ হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ হচ্ছে জাভা। এটাও কিন্তু আসে পরীক্ষায়। তবে আজকের মতো আমাকে বিদায় দিন। যদি আপনাদের জিএসএনজিকে কোশ্চেনটা, মানে এই সেটগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবেন, তাহলে আরো অনুপ্রাণিত হব। আর পরবর্তী আমার প্রতিনিয়ত কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের ভিডিওগুলো আসতে থাকবে, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। কোনো জায়গায় যদি মনে হয় কোনো ভুল ত্রুটিরও ব্যাপার রয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট করো, সেটাকে আমি পিন করে দেবো, মেসেজের উপরে থেকে যাবে। যদি কোনো জায়গায় কোনো মিস্টেক, আশা করি কোনো মিস্টেক হওয়ার সম্ভাবনা একদমই নেই। আর এই কোশ্চেনগুলো খুব বাছাই করে তৈরি করা হয়েছে, যেগুলো পরীক্ষায় আসবে সেগুলোই আমি করাবো, এটা আমার উদ্দেশ্য, ঠিক আছে। ধন্যবাদ অসংখ্য প্রত্যেককে।